অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বোটানি, সরকারি সাউথ কলেজ টাঙ্গাইল। আমি আজ তোমাদের সাথে অনার্স তৃতীয় বর্ষের প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি ক্লাস নেব। প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি অনেকগুলি ক্লাস নেওয়া হয়েছে তোমাদের। আজ আমি তোমাদের কার্বোহাইড্রেটস অর্থাৎ শর্করা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আসি যে কার্বোহাইড্রেটস বা শর্করা। এই যে কার্বোহাইড্রেটস বা শর্করা উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের প্রাণরাসায়নিক যে পদার্থ সৃষ্টি হয়, তার মধ্যে পরিমাণের দিক দিয়ে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। এই যে শর্করা আছে, সমস্ত উদ্ভিদেই শর্করা বর্তমান থাকে। উদ্ভিদের শুষ্ক ওজনের প্রায় 50 থেকে 80% শর্করা। তাহলে এই যে শর্করা আছে, এই শর্করা আমরা জানি যে উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় এবং তোমার বহু প্রাণরাসায়নিক যৌগের তোমার কার্বন কঙ্কাল প্রদান করে এই প্রাণরাসায়নিক তোমার পদার্থ শর্করা। এবং এই যে শর্করা আছে, এই শর্করা শ্বসনের মাধ্যমে বিপাকীয় কাজের শক্তি যোগায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা সবাই? ইনশাল্লাহ ভালো আছে। দেখো, তাহলে আমরা প্রথমেই বলছি যে এই শর্করা কি, যে শর্করা হলো গিয়ে উদ্ভিদের প্রাণরাসায়নিক একটু পদার্থ। তাহলে আমরা যদি সংজ্ঞায় আসি যে শর্করা কাহাকে বলে, তার সংজ্ঞা দেখো। আদাব, ভালো আছো অনিন্দিতা? দেখো, শর্করা হলো প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত কতগুলি হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন অথবা এরূপ যৌগ, যাদেরকে হাইড্রোলাইসিস করলে এই ধরনের পদার্থ পাওয়া যায়। আমি আবার বলছি যে শর্করা হলো প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত কতগুলো হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন অথবা এইরূপ যৌগ, যাদেরকে হাইড্রোলাইসিস করলে এই ধরনের পদার্থ পাওয়া যায়। সাধারণভাবে এদের এম্পিরিক্যাল ফর্মুলা CH2O হোল N। এই যে CH2O হোল N আছে, এইখানে N এর মান 3 বা তার চেয়ে বেশি, অর্থাৎ সর্বনিম্ন যে কার্বোহাইড্রেট হবে সেই কার্বোহাইড্রেটের মান 3 কার্বনের নিচে হবে না। এই শর্করার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1। আমি একটু আগে বলছি, যেহেতু এম্পিরিক্যাল ফর্মুলা হলো CH2O হোল N, N সমান 3 বা তার চেয়ে বড় সংখ্যা, অর্থাৎ সর্বনিম্ন কার্বোহাইড্রেট সেটা হলো 3 কার্বন বিশিষ্ট। তাহলে শর্করার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:2:1। এই যে শর্করা আছে, তোমার শর্করার মাঝে তোমার অ্যালডিহাইড, আমি প্রথমে বলছিলাম যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপযুক্ত। তাহলে অ্যালডিহাইড গ্রুপযুক্ত শর্করাকে বলা হয় অ্যালডোজ এবং কিটোন গ্রুপযুক্ত শর্করাকে বলা হয় কিটোজ। ঠিক আছে, বলছি যে অ্যালডিহাইড গ্রুপযুক্ত যে শর্করা আছে, এই শর্করাগুলোকে বলা হয় অ্যালডোজ এবং কিটোন গ্রুপযুক্ত যে শর্করা এদেরকে বলা হয় কিটোজ। তবে উদ্ভিদদেহে অ্যালডোজ শর্করাই বেশি, ঠিক আছে, এবং কিটোজ শর্করার পরিমাণ তুলনামূলকভাবে কম। তাহলে আমরা প্রথমেই কার্বোহাইড্রেটের যে কিছুটা পরিচিতি, সেই পরিচিতিটা আমরা বললাম। এখন দেখো যে এই শর্করার প্রকারভেদ, অর্থাৎ কার্বোহাইড্রেটসের প্রকারভেদ। তাহলে আমরা কার্বোহাইড্রেটসের শ্রেণীবিন্যাসে আমরা প্রথমেই যে বলবো যে সুগার এককের সংখ্যা এবং গঠনগত জটিলতার উপর ভিত্তি করে শর্করাকে 3টা প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। আমরা কি বলছি যে এই যে কার্বোহাইড্রেটসের যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসে আমরা বলছি যে কার্বোহাইড্রেটসের যে সুগার একক আছে, সেই সুগার এককের সংখ্যা এবং গঠনগত জটিলতার উপর ভিত্তি করে শর্করাকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমে আমরা বলি যে মনোস্যাকারাইড, ঠিক আছে, 2 নম্বরে হলো কি অলিগোস্যাকারাইড, 3 নম্বরে পলিস্যাকারাইড, ঠিক আছে। তাহলে আমরা আসি যে মনোস্যাকারাইডের রসায়ন, মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড কাকে বলে? এই যে মনোস্যাকারাইড আছে, মনোস্যাকারাইড হচ্ছে সবচেয়ে সরল শর্করা, যারা একটি মাত্র একক দ্বারা গঠিত।
এদেরকে হাইড্রোলাইসিস করা যায় না বা করলেও আর শর্করার গুণ থাকে না। এই মনোস্যাকারাইডস যেগুলি আছে এদের আণবিক ওজন 10,000-এর কম। এরা দানাদার, পানিতে দ্রবণীয় এবং মিষ্টি স্বাদযুক্ত। তাহলে আমরা বলছি যে মনোস্যাকারাইড হচ্ছে সবচেয়ে সরল কার্বোহাইড্রেটস, ঠিক আছে, যাদেরকে হাইড্রোলাইসিস করা যায় না বা করলেও শেষ পর্যন্ত শর্করার গুণ আর থাকে না। তাহলে এদের আণবিক ওজন বলছি 10,000-এর কম এবং এরা মাইক্রো অণু, এরা দানাদার, পানিতে দ্রবণীয় এবং মিষ্টি স্বাদযুক্ত। অ্যালডোজ সুগারের CHO গ্রুপ সর্বদা 1 নং কার্বনে এবং কিটোজ সুগারের CO গ্রুপ সর্বদা 2 নম্বর কার্বনে থাকে। এর সক্রিয় গ্রুপের জন্যই সমস্ত মনোস্যাকারাইড বিজারক সুগার বা রিডিউসিং সুগার। অর্থাৎ আমরা তাহলে কি বললাম যে রিডিউসিং সুগার বলছি যে সমস্ত মনোস্যাকারাইড কি রিডিউসিং সুগার। তাহলে রিডিউসিং সুগার কাকে বলে? যে কোনো সুগারের অ্যালডিহাইড ও কিটো বর্গ যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে বিজারক হিসাবে কাজ করে বলে ওই সমস্ত সুগারকে কী বলা হয়? রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলা হয়। তাহলে আমরা আসি যে মনোস্যাকারাইড বললাম। এই যে মনোস্যাকারাইড আছে, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা বলি যে ট্রায়োজেস। ট্রায়োজেস মানে কি? 3 কার্বন সুগার। তাহলে 3 কার্বন সুগারকে কী বলা হয়? ট্রায়োজেস বলা হয়। এরাই সবচেয়ে সরল কার্বোহাইড্রেট। এরা হলো গ্লিসারএলডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। মানে আরেকটা কলম দেবো আমাকে। দেখো এই যে আমি বলছি যে 3 কার্বন সুগারকে কী বলা হয়? ট্রায়োজেস বলে। এরাই সবচেয়ে সরল কার্বোহাইড্রেট। এরা গ্লিসারএলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। দেখো তাহলে 3 কার্বন সুগার 1, 2, 3। তাহলে এরাই হলো গিয়ে কি সবচেয়ে সরল কার্বোহাইড্রেট, এলডিহাইড গ্রুপযুক্ত কার্বোহাইড্রেট, গ্লিসারএলডিহাইড। আর এটা হলো গিয়ে ডাইহাইড্রক্সি অ্যাসিটন, ঠিক আছে। তাহলে এটা হলো গিয়ে কি কিটোজ শর্করা। এটা হলো গিয়ে অ্যালডোজ শর্করা, কিটোজ শর্করা, এটা যে এলডিহাইড গ্রুপ। তাহলে দেখো আমরা কি বলছি যে গ্লিসারএলডিহাইড, তাহলে এটা হলো গিয়ে যে অ্যালডোজ তোমার, অর্থাৎ এলডিহাইড গ্রুপযুক্ত এবং কিটোজ শর্করা। তাহলে ট্রায়োজেস, ঠিক আছে। নাও দেখো টেট্রাজেস। তাহলে এরা হলো গিয়ে 4 কার্বন শর্করা, ঠিক আছে, 4 কার্বন শর্করা। দেখো এরিথ্রোজ এবং থ্রিওজ হলো 4 কার্বন শর্করা। 1, 2, 3, 4, 4টা কার্বন। থ্রিওজ 4 কার্বন, 1, 2, 3, 4 কার্বন শর্করা, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথমে বলছি যে ট্রায়োজেস, তারপর হলো গিয়ে টেট্রাজেস, পেন্টোজেস। তাহলে নাম থেকেই বোঝা যায় যে 5 কার্বন যে শর্করা আছে তাদেরকে কী বলা হয়? পেন্টোজেস, ঠিক আছে। এরা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। এদের উদাহরণ হলো গিয়ে ডি রাইবোজ, তোমার ডি রাইবোজ 5 কার্বন শর্করা, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এখন এই যে ডি রাইবোজ কেন বলা হয়? যদি 2 নং কার্বনে, এই যে 2 নং কার্বন আছে, ওইস ডান দিকে থাকে, তাহলে তাদেরকে কি বলা হয়? ডি সুগার বলা হয়। আমি বলছি যে ডি রাইবোজ, ঠিক আছে। পেন্টোজেসের উদাহরণ ডি রাইবোজ। তাহলে 5 কার্বন শর্করা, 1, 2, 3, 4, 5। তাহলে ডি রাইবোজ কেন বলা হয়েছে? যে 2 নম্বর কার্বনে, এই যে দেখো 2 নম্বর কার্বনে যদি ওইস ডান দিকে থাকে তাহলে তাদেরকে বলা হয় ডি সুগার, ঠিক আছে। তারপর হলো গিয়া D2 ডিঅক্সিরাইবোজ। তাহলে D2 ডিঅক্সিরাইবোজ কেন বলা হয়েছে? এটাও 5 কার্বন শর্করা। দেখো এইখানে যে 2 নম্বর কার্বন আছে, সেই 2 নম্বর কার্বন থেকে অক্সিজেনটা বিতরণ করা হয়েছে। এই জন্য বলা হয়েছে D2, যেহেতু আগেরটা ডি রাইবোজ ছিল, 2 নম্বর কার্বন ওইস ডান দিকে ছিল ডি রাইবোজ। তাহলে এখানে D2 ডিঅক্সিরাইবোজ কেন বলা হয়েছে? যে এই যে 2 নম্বর কার্বনে অক্সিজেন ছিল,
সেটাকে তোমার ডি মানে ডিফিসিয়েন্সি, ঘাটতি। এখানে 2 নম্বর কার্বন কি অক্সিজেনটা নাই, সেই জন্য বলা হয়েছে ডি অক্সি রাইবোজ। এখন এই যে তোমার ডি রাইবোজ আর ডি অক্সি রাইবোজ, এইটার চাক্রিক কাঠামোতে তোমাদের এইটাকে চাক্রিক কাঠামোতে দিতে হবে। যেমন ডি রাইবোজ, এটা হলো তার চাক্রিক কাঠামো ডি রাইবোজ, আর ডি অক্সি রাইবোজ তার চাক্রিক কাঠামো হলো গিয়া এই যে ডি অক্সি রাইবোজ। আমি একটু আইকা দেখাই তোমাদেরকে, আইকা দেখালে তোমাদের সুবিধা হবে। এখন এই যে দেখো, এটা কি তোমার ডি রাইবোজ, এই 5 কার্বন শর্করা 1 2 3 4 5 কার্বন শর্করা, তাহলে এটা ডি রাইবোজ, 2 নম্বর কারণে ওএস ডান দিকে ছিল। এখন এদেরকে আমরা কি করব, যে এই কাঠামোতে আমরা চাকরির কাঠামোতে আনবো। তাহলে চাকরির কাঠামোতে আনতে হলে এই ক্ষেত্রে তোমার বাইন্ড করে তোমার 1 এবং 4, তাহলে 1 নম্বর কার্বন কোনটা, এটা, 4 নম্বর কার্বন এটা, তাহলে 1 এবং 4 করে কি বাইন্ড করে এভাবে, ঠিক আছে। বাইন্ড করলে তোমার তখন এই যে 1 এবং 4 বাইন্ড করে, আর 5 নম্বরটা কি, 5 নম্বর কার্বনটা বাইরে চলে যায়। তো বাইরে চলে গেলে তাহলে আমরা এটাকে চাকরির কাঠামোতে নেই। দেখো আমরা একটু আঁকি, তোমরা দেখতেছো অবশ্যই। এই যে তাহলে আমরা যদি এটাকে বলি 1 2 3, এটা হলো গিয়ে কি 4, তাহলে 1 এবং 4 আমি একটু আগে বলছিলাম যে 1 এবং 4 বাইন্ড করে, এই যে দেখো 1 নম্বর এবং এই হলো গিয়ে 4 নম্বর, তাহলে বাইন্ড করলে 1 2 3 4 বাইন্ড করে, আর 5 নম্বরটা কি বাইরে থাকে না, এই হলো গিয়ে তোমার CH2OH, এই 5 নম্বর বাইরে চলে গেল, ঠিক আছে। তাহলে এটা হলো গিয়ে ডি রাইবোজের চাকরিক কাঠামো, ঠিক আছে। ডি রাইবোজের কি চাকরিক কাঠামো এটা। দেখো তাহলে এই যে 1 এবং 4 বাইন্ড করা হলো, এই 1 এবং 4 বাইন্ড করা হয়েছে, আর 5 নম্বর কার্বন কি বাইরে চলে গেল, ঠিক আছে। তাহলে এইখানে এই যে তোমার ওইস আছে, ওইস, তারপরে দেখো তোমার এইখানে এসে এই ওইস, ঠিক আছে, ওইস 3 নম্বরে এই ওইস, আর 4 নম্বরে যেহেতু তোমার এইখানে হাইড্রোজেন বন্ড করছে এইচ, ঠিক আছে। এখন দেখো এটা হলো গিয়ে ডি রাইবোজ, তো আমরা এটাকে আমরা কি বলবো, যে এটা ডি রাইবোজ, এটা হলো গিয়ে ডি রাইবোজ। হ্যাঁ, এখন আসো যে ডি অক্সি রাইবোজ, তাহলে এইটাও কি 5 কার্বন 1 2 3 4 5, তাহলে এইখানে এসে সেই কি করবে 1 এবং 4 বাইন্ড করবে, 1 এবং 4 বাইন্ড করবে। দেখো তাহলে এইখানে বাইন্ড করলে এই 5 নম্বর কি বাইরে থাকবে, ঠিক আছে। 5 নম্বর বাইরে থাকলে দেখো আমি আঁকি, এই যে দেখো তাহলে 1 2 3 4, তাহলে 5 নম্বর কি বাইরে ছিল না, এই CH2OH, ওকে। এখন এইখানে আসো 2 নম্বরে, দেখো আসা 2 নম্বর এখানে কি ছিল তোমার ডি অক্সি রাইবোজ, ঠিক আছে। অর্থাৎ 2 নম্বর কার্বন এখানে যে ডি অক্সি রাইবোজ, এইখানে কি কোনো অক্সিজেন আছে, এখানে কোনো অক্সিজেন নাই, তাহলে এই যে 2 নম্বর কার্বন এখানে শুধু এইচ, তাহলে এখানে এইচ, আবার 3 নম্বর কার্বন ওইচ ডানে এই, তাহলে এইখানে দেখো যে আগে এইখানে 2 নম্বর কার্বনে ওইচ ছিল ডানে, এইখানে ওইচ ডানে আছে, আর এইখানে 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই, তাহলে 2 নম্বর কার্বনে কি শুধু এইচ আছে, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে 5 কার্বন শর্করা পেন্টোজ। নাও হেক্সোজেস 6 কার্বন মনোস্যাকারাইড, এরা উদ্ভিদ কোষে মুক্ত অথবা অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইডের গাঠনিক একক হিসাবে অবস্থান করে। যেমন এখানে দেখো তোমার ডি গ্লুকোজ, তাহলে আগেই বলছিলাম যে 2 নম্বর কার্বনে ওইচ ডান দিকে, তাহলে সেটা কি ডি,
গ্লুকোজ। তাহলে কয় কার্বন? 6 কার্বন, 1 2 3 4 5 6। আর এটা হলো গিয়ে এলডোজ। আর যদি কিটু গ্রুপ হয় তাহলে সেটা গেলে কিটোজ। তাহলে এখানে দেখো গ্লুকোজ আর এটা হলো ফ্রুক্টোজ, ঠিক আছে, দুইটাই 6 কার্বন শর্করা। তাহলে এটা হলো গিয়ে এলডিহাইড গ্রুপযুক্ত CHO, আর ফ্রুক্টোজ হলো গিয়ে কিটোজ গ্রুপযুক্ত CO, ঠিক আছে, কিটোজ গ্রুপযুক্ত। তাহলে এটা হলো গিয়ে ডি গ্লুকোজ আর এটা হলো গিয়ে ডি ফ্রুক্টোজ, ঠিক আছে। তাহলে এটা হলো এলডিহাইড শর্করা, এটা হলো গিয়ে কিটোজ শর্করা। তাহলে সেই আগের মতো এগুলিকে কী করতে হবে? চাক্রিক কাঠামোতে দিতে হবে। এখানে দেওয়া হয়েছে যে আলফা গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, তারপর হলো গিয়ে আলফা ফ্রুক্টোজ, ঠিক আছে, আলফা গ্লুকোজ, ডি গ্লুকোজ আর তোমার আলফা ফ্রুক্টোজ। তাহলে আমরা এইখানে আসি, দেখো একটু যে এই যে 6 কার্বন শর্করা, এটা হলো গিয়ে কি ডি গ্লুকোজ, 1 2 3 4 5 6 ডি গ্লুকোজ। তাহলে এটা এইখানেও করবে কি যে যখন চাকরির কাঠামোতে আনা হবে তখন 1 আর 5 বাইন্ড করবে। কে কে বাইন্ড করবে? 1 নম্বর আর 5 নম্বর, এই যে দেখো। তাহলে এই 1 আর 5 বাইন্ড করবে। তাহলে বাইরে থাকবে কোন গ্রুপটা? 6 নম্বর। তাহলে ডি গ্লুকোজের কি 6 নম্বর গ্রুপটা বাইরে থাকবে। তাহলে আমরা যদি এটাকে এইখানে করি, আমরা একটু আইকা দেখাই, দেখো ওকে। তাহলে আমরা 1 2 3 4, এটা হলো গিয়া তোমার 5, তাহলে 5 1 2 3 4 5। তাহলে এখানে কি 6 নম্বর কার্বনটা বাইরে ছিল না? 6 নম্বর কার্বন এটা বাইরে, তাহলে CH2OH এটা বাইরে, ঠিক আছে। তাহলে বাইরে হলে তাহলে দেখো 1 নম্বরে OH, 2 নম্বরে OH, 3 নম্বরে OH, 4 নম্বরে OH। তাহলে এটা হলো গিয়া তোমার বলা হয়েছে আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে, তোমার গ্লুকোজ। তাহলে গ্লুকোজ, তাহলে আলফা কেন বলা হলো? আলফা ডি গ্লুকোজ বলা হয়েছে। তাহলে এইটা 1 নম্বর কার্বনে OH, এই যে OH আছে, সেই 1 নম্বর কার্বনে যদি OH-টা নিচে থাকে, তাহলে 1 নম্বর কার্বনে OH নিচে থাকলে সেটা হলো গিয়ে আলফা গ্লুকোজ। তাহলে আর ডি কেন আসছে? ওই যে 2 নম্বর কার্বনে OH ডান দিকে, তাহলে সেটা হলো গিয়ে আলফা ডি গ্লুকোজ। ওকে, এখন আমরা আসি যে এটা ছিল ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, এটা ফ্রুক্টোজ। আচ্ছা, তাহলে এটা ছিল পাইরানোজ রিং আর ফ্রুক্টোজ হবে ফিউরানোজ রিং, ঠিক আছে। ফ্রুক্টোজের সময় তোমার বাইন্ড করবে, লক্ষ্য করো, এটা আমরা আরেকটু ব্যাক করি যে এটা হলো গ্লুকোজ, তাহলে আলফা ডি গ্লুকোজ। ওকে, এখন আমরা ফ্রুক্টোজ, এটাও 6 কার্বন শর্করা, 1 2 3 4 5 6। তাহলে এই ক্ষেত্রে বাইন্ড করবে তোমার 2 আর 5, বাইন্ড করবে 2 এবং 5। তাহলে এই 2 এবং 5 বাইন্ড করলো, বাইন্ড করলে এটা 1 নম্বর বাইরে থাকবে আর 6 নম্বর বাইরে থাকবে, ঠিক আছে। 1 নম্বর এবং 6 নম্বর দুইটা বাইরে থাকবে, এবং এটাকে আমরা ফিউরানোজ রিং করব। তাহলে ফিউরানোজ রিং করলে দেখো রিংটা একটু চাপানো, তাহলে এখানে বাইন্ড করছিল কত? 2 এবং তোমার 5, তাহলে বাইরে হয়ে গেছে কি 1 এবং 6। তাহলে আমরা বলতে পারি এটাকে যদি আমরা বলি যে 2 আর এটাকে বলি 5, তাহলে 3 4, তাহলে বাইরে আছে কি 1 নম্বর শর্করা আর 6 নম্বর শর্করা বাইরে আছে। তাহলে এটা বাইরে, এটা বাইরে, এটা বাইরে চলে যাবে তোমার CH2OH, এই বাইরে চলে গেল, ঠিক আছে। আবার
তোমার 1 নম্বরও তো বাইরে ছিল, 1 নম্বর বাইরে আসছে না, 1 নম্বরও তোমার বাইরে থাকবে। তাহলে এই হলো গিয়ে CH2 ও H, ঠিক আছে। তাহলে তোমার এটা হলো গিয়ে ফ্রুক্টোজ, এটাকে আমরা কি বলছি, ফ্রুক্টোজ। ওকে, এখন সেই ফ্রুক্টোজের তোমার ওইটা ডানে বামে যদি ওয়েজগুলি আমরা সাজিয়ে দিই তাহলে কি হবে, এই, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে তোমার 5 কার্বন শর্করার আমরা চাকরির কাঠামো দিলাম, 5 কার্বন শর্করা 2টা চাকরির কাঠামো, এবং 6 কার্বন শর্করা তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, অর্থাৎ একটা অ্যালডিহাইড গ্রুপযুক্ত, এই যে অ্যালডিহাইড, আর একটা হলো গিয়ে কেটোন গ্রুপযুক্ত। এইগুলোরে আমরা কী করবো, এই যে চাকরির কাঠামোতে দিয়ে পরীক্ষায় লিখবো এবং নিজেদের বোঝার জন্য দরকার আছে। তারপরে তোমার 7 কার্বন শর্করা আছে, তোমার স্যাডাম স্পিসিসে সর্বপ্রথম পাওয়া গিয়েছিল এই 7 কার্বন শর্করা হলো সেডোহেপ্টোলোজ। ওকে, নাও মনোস্যাকারাইডের শ্রেণীবিন্যাসটা আমরা দেখলাম। হ্যাঁ, এখন আসি আমরা অলিগোস্যাকারাইড। দেখো, তাহলে অলিগোস্যাকারাইড কাকে বলে? অল্প সংখ্যক মনোস্যাকারাইড একক, সাধারণত 2 থেকে 9টি যদি মনোস্যাকারাইড একক গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যে শর্করা গঠন করে তাদেরকে বলা হয় অলিগোস্যাকারাইড। এদের অলিগোস্যাকারাইড যে আছে এদের আণবিক ওজনও 10,000-এর চেয়ে কম, অর্থাৎ এগুলো কি মাইক্রো অণু। এই অলিগোস্যাকারাইডগুলি দানাদার, পানিতে দ্রবণীয় এবং মিষ্টি স্বাদযুক্ত। অধিকাংশ অলিগোস্যাকারাইডই অবিজারক, কম সংখ্যক আছে যারা বিজারক। এখন এই যে তোমার অলিগোস্যাকারাইড আছে তোমার, তাহলে আমি কি বলছি যে সাধারণত কম সংখ্যক 2 থেকে 9টি মনোস্যাকারাইড যখন গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাদেরকে বলা হয় অলিগোস্যাকারাইড। এখন এই যে অলিগোস্যাকারাইড আছে, অলিগোস্যাকারাইডের একটা উদাহরণ আমরা দেখাই। দেখো, এই যে অলিগোস্যাকারাইড, সেই উদাহরণ হলো গিয়ে সুক্রোজ। তাহলে সুক্রোজ আমি একটু তোমাদেরকে দেখাই, এইটা দেখালে ওদের সুবিধা হবে তোমাদের জন্য। এই যে সুক্রোজ আছে, এটা সুক্রোজ হয়েছে আলফা গ্লুকোজ এবং বিটা ফ্রুক্টোজ, দুইটা একসাথে গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে সৃষ্টি করছে সুক্রোজ, ঠিক আছে। তাহলে দেখো, আমি একটু তোমাদেরকে আইকেই দেখাই, না হলে তোমরা বুঝবা না। দেখতে সমস্যা হয়। এটা হলো গিয়ে তোমার আলফা গ্লুকোজ। তাহলে আলফা গ্লুকোজ আমি কেন বললাম যে 1 নম্বর কার্বনে যদি ওএস নিচে থাকে, 1 নম্বর কার্বনে ওএস নিচে থাকলে তাহলে সেটা কি আলফা গ্লুকোজ। হ্যাঁ, এটা 1 নম্বর ওএস নিচে, তাহলে এটাকে আমি বলবো আলফা গ্লুকোজ। এই যে 1 নম্বর কার্বনে কি ওএস নিচে, ঠিক আছে, সেটা আলফা গ্লুকোজ। তাহলে নিচে আবার আঁকি আমি বিটা ফ্রুক্টোজ আঁকি। হ্যাঁ, বিটা ফ্রুক্টোজ। তাহলে ওয়েস যদি নিচে থাকে তাহলে সেটা হলো আলফা, আর 1 নম্বর কার্বন যদি ওয়েস উপরে থাকে তাহলে সেটা হলো গিয়ে বিটা, ঠিক আছে। তাহলে দেখো, সরি, এগুলো CH2 ওয়েস, এইচ তোমার এখানে ওয়েস, এইচ CH2 ওয়েস। তাহলে এইখানে 1 নম্বর কার্বনে ওয়েস নিচে, তাহলে সেটা কি
আলফা, আর এইখানে 1 নম্বর কার্বনে ওএইচ উপরে, তাহলে সেটা হলো বিটা। তাহলে এটা ফ্রুক্টোজ, এটা হলো গিয়া গ্লুকোজ, আর এটা হলো গিয়া ফ্রুক্টোজ। ঠিক আছে, তাহলে গ্লুকোজের সময় তোমার একটা কার্বন, 6 নম্বর কার্বনটা কি বাইরে থাকে। গ্লুকোজের সময় 6 নম্বর কার্বনটা কি ছিল, বাইরে থাকে, 1 এবং 5 বাইন্ড করে। আর ফ্রুক্টোজের সময় 2টা কার্বন বাইরে থাকে, অর্থাৎ তোমার সর্বশেষ কার্বন আর প্রথম কার্বন 1 এবং 6। ঠিক আছে, তাহলে এই যে আলফা গ্লুকোজ এবং বিটা ফ্রুক্টোজ এরা করবে কি, গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হবে। ঠিক আছে, গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে কী সৃষ্টি করবে, এরা সৃষ্টি করবে সুক্রোজ। তাহলে দেখো এটাকে আমি নিচে টান দেই, আর এটাকে আমি এই যে ওএইচ আছে এটাকে নিচে দিলাম, আর এই ওএইচকে উপরে দিলাম। তাহলে এখানে মাঝখানে কি অক্সিজেন দ্বারা যুক্ত হলো। তাহলে এখানে ছিল ওএইচ উপরে, আর নিচে এইখানে আছে ওএইচ। তাহলে এখান থেকে তোমার কি হবে, পানি বের হয়ে যাবে যখন গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়। এইখানে ছিল ওএইচ, ঠিক আছে, 1 নম্বর কারণে, তাহলে এই জন্য আলফা গ্লুকোজ নিচ্ছে। আর এইখানে 1 নম্বর কারণে ওএইচ উপরে, এখানে বিটা ফ্রুক্টোজ। তাহলে এইখানে ওএইচ আর এইখানে ওএইচ, তাহলে এখান থেকে পানি বের হয়ে যাবে, মাইনাস হবে, আর অক্সিজেন দ্বারা যুক্ত হবে, অর্থাৎ এইখান থেকে এখনও পানি বের হয়ে যাবে। তাহলে যখন আলফা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজ তোমার গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে এখনও পানি বের হয়ে যায়, তখন সেইটা সৃষ্টি করে কি সুক্রোজ। এই হলো গিয়ে তোমার সুক্রোজ। ঠিক আছে, তাহলে তোমার এটা হলো গিয়ে অলিগোস্যাকারাইড। অর্থাৎ আমরা বলছি যে যখন অল্প সংখ্যক মনোস্যাকারাইড একক গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা, এই যে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে, তখন তাকে কীগুলো হয় তোমার সেটাগুলো হয় অলিগোস্যাকারাইড। ঠিক আছে, নাও আমরা আসি, এখানে একটা উদাহরণ দিবা তোমরা অলিগোস্যাকারাইডের সুক্রোজ। তোমার পলিস্যাকারাইড, তাহলে পলিস্যাকারাইড, তো পলি মানে কি অনেক, বহু সংখ্যক মনোস্যাকারাইড একক যখন গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা আবদ্ধ হয়ে সরল বা শাখান্বিত শৃঙ্খলযুক্ত পলিস্যাকারাইড অণু সৃষ্টি করে। এই যে পলিস্যাকারাইড আছে এদের আণবিক ওজন 10,000-এর বেশি। আমরা বলছিলাম যে মনোস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড যারা আছে তাদের আণবিক ওজন 10,000-এর কম। আর এই ক্ষেত্রে তোমার পলিস্যাকারাইড যেগুলি আছে তাদের আণবিক ওজন 10,000-এর বেশি। এই পলিস্যাকারাইডগুলি পাউডার জাতীয়, এরা পানিতে অদ্রবণীয় এবং স্বাদহীন। এই যে পলিস্যাকারাইড আছে, এই পলিস্যাকারাইডকে কাজের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো গিয়া তোমার সঞ্চিত পলিস্যাকারাইড, এরা উদ্ভিদে শক্তির উৎসরূপে সঞ্চিত থাকে, যেমন মনে করো স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো হলো সঞ্চিত পলিস্যাকারাইড। আর গঠনগত পলিস্যাকারাইড উদ্ভিদের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে, যেমন মনে করো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিক পদার্থ, এরা হলো গিয়ে তোমার গঠনগত পলিস্যাকারাইড। আবার আর্দ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে পলিস্যাকারাইডকে 2 ভাগে ভাগ করা যায়। হোমোপলিস্যাকারাইড, যখন কেবল এক ধরনের মনোস্যাকারাইড উৎপন্ন হয় হাইড্রোলাইসিসের ফলে, তখন তাদেরকে বলে হোমোপলিস্যাকারাইড, যেমন স্টার্চ, সেলুলোজ। আর হেটারোপলিস্যাকারাইড হলো 2 বা ততোধিক ধরনের মনোস্যাকারাইড দ্বারা গঠিত, যেমন মনে করো গাম আছে, পেকটিক আছে, হেমিসেলুলোজ আছে। তাহলে দেখো এই যে পলিস্যাকারাইডের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। স্টার্চ দেখতে বেশ জটিল মনে হলেও সেটা আসলে জটিল না, খুব সহজেই এটাকে আঁকা যায়। তাহলে এটাকে বলা হয়েছে যে স্টার্চের, যদি আমরা বলি যে এটা কি গ্লুকোজ, 3টে অনেকগুলি গ্লুকোজ একসাথে যুক্ত হয়, তাহলে এগুলি হলো গিয়া আলফা গ্লুকোজ। কী ধরনের গ্লুকোজ? আলফা গ্লুকোজ। তাহলে আমি একটু তোমাদেরকে আইকা দেখাই যে কিভাবে হয়। আমি প্রথমেই এখানে একটা আঁকি যে আলফা গ্লুকোজ।
তাহলে এটা কি একটা আলফা গ্লুকোজ। হ্যাঁ, কারণ আরেকটা রাখি আমি পাশাপাশি আলফা গ্লুকোজ। তাহলে এটাও আরেকটা আলফা গ্লুকোজ, আরেকটা আলফা গ্লুকোজ আমি আঁকি। এই যে দেখো আলফা গ্লুকোজ আরেকটা আঁকলাম। এটাও কি আলফা গ্লুকোজ। তাহলে আলফা গ্লুকোজ কেন হয়েছে, যে 1 নম্বর কার্বনে যদি ওএস নিচে থাকে তাহলে সেটা আলফা গ্লুকোজ। 1 নম্বর কার্বনে ওএস নিচে আলফা গ্লুকোজ। আমরা যদি 1 2 3 4 5 এটা হলো কি 6, একইভাবে 1 2 3 4 5 এটা 6, ঠিক আছে। এটা 1 2 3 4 5 এটা 6, ঠিক আছে। তাহলে এই যে আলফা গ্লুকোজ আলফা আলফা গ্লুকোজ আলফা গ্লুকোজ আলফা গ্লুকোজ, ঠিক আছে। এখন এগুলি তোমার গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হবে। তাহলে এটা হবে দেখো 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। আবার 1 2 3 4, তাহলে 1 4 আলফা তোমার গ্লুকোজগুলি যুক্ত হবে, 1 4 আলফা গ্লুকোজ। দেখো তাহলে এটাকে যদি আমরা নিচে টান দেই আর এটাকে নিচে টান দেই তাহলে সেই আগের মতো গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা ওএস ওএস এখান থেকে পানি বের হবে। আবার এটাকে এখানে ওএস এখানে ওএস সেই আগের মতো এখানে কি হবে ওএস, তো পানি বের হবে, ঠিক আছে। তাহলে এই ওএস এখান থেকে কি আবার যখন গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হবে তখন পানি বের হবে, অক্সিজেন দ্বারা যুক্ত হলো। এখানে ওএস ছিল এখানে ওএস, আবার সেই গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হবে, পানি বের হয়ে যাবে। তাহলে এই যে অনেকগুলি আলফা গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে সেটা কি সৃষ্টি করছে, স্টার্চ সৃষ্টি করছে, ঠিক আছে। সৃষ্টি করছে স্টার্চ সৃষ্টি করা হলো, এই যে, ঠিক আছে। এই এখন আমরা আসি যে সেলুলোজ, সেটা হলো গিয়া বিটা গ্লুকোজ। তাহলে বিটা গ্লুকোজ কেন, দেখো 1 নম্বর কারণে যদি ওইস উপরে থাকে তাহলে সেটা তোমার বিটা, আবার এখানে 1 নম্বর ওইস উপরে, ঠিক আছে। তাহলে যখন উপরে আসে তখন এটা উপরে চলে যাবে, আবার এটা 4 নম্বরে তো নিচে, তাহলে এই অক্সিজেন দ্বারা যুক্ত হলেও পানি বের হয়ে গেল। আবার এখানে ওইস উপরে, ঠিক আছে, ওইস উপরে। আমি প্রথম থেকে দেখাই যে এটা বিটা গ্লুকোজ, তাহলে 1 নম্বর কার্বনে ওইস উপরে, এইখানেও 1 নম্বর কার্বনে ওইস উপরে, ঠিক আছে। তাহলে যখন ওইস উপরে তখন এটা কার্বন উপরে গেল হাত, আর এখানে 4 নম্বর কার্বনে ছিল নিচে, তাহলে নিচে, তাহলে এখান থেকে কি পানি বের হয়ে যাবে। তাহলে এটাও হলো গিয়া 1 4 বিটা গ্লুকোজ, ঠিক আছে। এইখানেও সেই 1 নম্বর কার্বনে ওইস উপরে, 4 নম্বর কার্বনে ওইস নিচে, তাহলে উপরে যাবে, তাহলে এখান থেকে পানি বের হয়ে যাবে, তাহলে সেটা হলো গিয়ে সেলুলোজ। তাহলে এই হলো গিয়া তোমাদের কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। আজকে আমি এখানে শেষ করলাম, তোমরা পরে নিবা, খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা সবাই ভালো থাকো, এই বৈশ্বিক মহামারীতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, সতর্ক থাকো, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভালো থাকো, থ্যাংক ইউ।